নমস্কার, আমি সায়নী বন্দ্যোপাধ্যায়। কৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কৃষ্টির এই পডকাস্টে খুব বিশেষ একটা মুহূর্ত, কারণ খুব বিশেষ একজন মানুষ আজকে আমাদের অতিথি হয়ে এসছেন, যাকে দেখে আমার প্রথমে একটা কথাই বারবার মনে আসে, সেটা হচ্ছে বিদ্যা বিনয়ং দদাতি। এবং এই কথাটা কতটা একজন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই মানুষটির সাথে কথা বলে আমি প্রতি মুহূর্তে বুঝেছি মানুষের যে শিক্ষা তাকে কতটা হাম্বেল এবং তার কাছ থেকে কত কিছু শেখার থাকতে পারে। আমি তো ভীষণভাবে সমৃদ্ধ আজকে হবই, এবং আমি আশা করি আমার যারা দর্শকরা রয়েছেন তারাও আজকে ভীষণভাবে সমৃদ্ধ হবেন। আজকে আমাদের অতিথি হয়ে যিনি আছেন তিনি শ্রী দেবাশিস সেন। আসুন আলাপ করে নিই। নমস্কার স্যার। নমস্কার। কৃষ্টিতে প্রথমে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব, যেটা আমার খুব কিউরিসিটির একটা জায়গা, সেটা হচ্ছে আপনি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে আপনি তো রিসার্চের দিকে যেতে পারতেন, কিন্তু তারপর একদম স্ট্রিম চেঞ্জ করে আইএএস, সেইটা কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার যেটা অপশন ছিল সেটা হচ্ছে রিসার্চ করা। সেটা রিসার্চে আমি শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেখানে আমি পড়ছিলাম, পোস্ট এমএসসি করেছি, সেখানেও আমি পিএইচডির জন্য আবেদন করেছিলাম। এবং সবচেয়ে আনন্দের কথা, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বোম্বেতে, টিআইএফআর, সেখানে জয়ন্ত নার্লিকার, যে বিখ্যাত ফিজিসিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, তিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন এবং আমার বলেছিলেন তুমি জয়েন করো এখনই। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। তবে সঙ্গে সঙ্গে যে আইএএস পেয়েছিলাম সেটা বলাটা ঠিক হবে না। আমি তারপর 2 বছর ব্যাংকে কাজ করি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রফেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট হিসেবে। আসলে সালটা ছিল 1983। বাবা রিটায়ার করেন, তো আমার মনে হলো বড় ছেলে হিসেবে আমার একটা চাকরি করা উচিত। সো রিসার্চে গেলাম না, আইএস হওয়ার ইচ্ছা ছিল, সাইমালটেনিয়াসলি পড়াশোনা করি এবং তারপর এখানে। এটা আইএএস তো মানে আমাদের বাঙালি এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের বাড়ি থেকে যখন কেউ আইএএস পাশ করেছে, সেটা খুব গর্বের, খুব আনন্দের একটা বিষয়। এবং আপনার যে কাজে আপনি যেখানেই গেছেন আমি দেখেছি সেখানেই উন্নতি, সেখানেই আপনি নতুন কিছু কনস্ট্রাকটিভ একটা কাজ করেছেন। এবং আমাদের নিউ টাউনের কথা তো আমি বলছি না নতুন করে, সেটা তো আপনার। কিন্তু একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে স্নেহ দিয়া এই কনসেপ্টটাকে, মানে একটা সিনিয়র সিটিজেনদের নিয়ে এই ভাবনা, এবং সেটা খুব ল্যাভিশ একটা জায়গা যতদূর আমি শুনেছি, এই এই কনসেপ্টটা কেন এলো ওনাদের নিয়ে কাজ করা? একটু পিছিয়ে যেতে হয়। যখন আমি দ্বিতীয়বার, আমি দুবার হিটকোর সঙ্গে জড়িত ছিলাম। প্রথমবার 2 বছর ম্যানেজিং ডিরেক্টর, তারপরে 10 বছর 2011 থেকে চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, আবার ম্যানেজিং ডিরেক্টর। তো যাই হোক, দ্বিতীয়বার যখন এলাম তখন আমি যখন পুরো প্ল্যানটা পরীক্ষা করলাম, দেখলাম যে নিউ টাউনের মাস্টার প্ল্যান যেটা আছে সেখানে বেশ কিছু, আমার যতদূর মনে পড়ছে 13টা চিলড্রেন্স পার্ক আছে, কিন্তু একটাও প্রবীণদের জন্য, বয়স্কদের জন্য কোনো কিছু নেই। তখন আমার মনে হলো এখন তো ক্রমশই মানুষের লঞ্জিভিটি বাড়ছে, অনেক বেশি দিন মানুষ বাঁচছে, আর বয়স্কদের জন্য একটা পার্ক থাকা উচিত, একটা নিজস্ব জায়গা থাকা উচিত। তখন আমি স্বপ্ন ভোর, নামটা মুখ্যমন্ত্রী বানা দেওয়া, সিনিয়র্স পার্ক আমরা এমনিতে বলতাম, চিলড্রেন্স পার্ক যেরকম হয় এটা সিনিয়র্স পার্ক। তো এইটা খুব খুব এটা জনপ্রিয় হলো এবং নামমাত্র মূল্য দিয়ে মেম্বার হওয়া যেত। সেখানে ক্যারাম খেলা, টিভি খেলা, বেড়াতে যাওয়া, পিঠেপুলি উৎসব করা, মাঝে মাঝে নাটক করা, প্রত্যেক রোববার সন্ধ্যাবেলা একটা কিছু হয়, কোনো মহারাজরা এসে কিছু বললেন বা কোনো গান বাজনা হলো, একটা ঘরোয়া জায়গা, সবাই জানতেন। বয়স্কদের তো একটু মনে রাখার প্রবলেম হয়, তো এটা ঠিকই ছিল, রোববার সন্ধ্যে 6টায় গেলেই ওখানে একটা কিছু হবে। তো এইটা খুব জনপ্রিয় হয় পুরো এলাকা, এমনকি সল্টলেক থেকেও, নিউ টাউনের বাইরে সল্টলেক, ওইদিকে দমদম থেকেও বয়স্ক মানুষরা এসে, তবে তো একটা কোম্পানি চায়, সে একটা ক্লাব মতো একটা করে তুললাম। তখনই প্রশ্নটা এলো যে লোকের কি হচ্ছে, ধরুন 6টার সময় একটা কালচারাল ফাংশন হচ্ছে, সেটা ভাঙতে ভাঙতে 8:30 9টা হচ্ছে, তখন তাদের ফেরার একটা সমস্যা অনেক সময় দেখা দিত। তো সেই জন্য মনে হলো কাছেই যদি একটা থাকার জায়গাও করা যায় কিরকম হয়, এবং স্নেহ দিয়ে একটা সিনিয়র সিটিজেন্স হোম আমরা করলাম। আমার খুব আপত্তি ওল্ড এজ হোম কথাটায়, তখনও ছিল এখনো আছে,
সেই অর্থে না, সেই বলে সামগ্রিকভাবে একটা বসবাসের পরিস্থিতি, এয়ার কন্ডিশন ঘর, ফ্রি টিভি, চারবেলা বা খাবার দেওয়া হচ্ছে সে প্লাস্টিকে ঢেকে, টুপি পরে, হাইজেনিক খাবার, সমস্ত সার্ভিসেস দেওয়া হচ্ছে। আমরা বলি 3 স্টার কমফোর্টে হ্যাঁ। থাকা। ওল্ড এজ হোম ভাবতেই যে একটা জীর্ণ দীর্ণ কাশির মতো একটা পরিস্থিতি, এটা বাড়িটাতে এটা চেয়েছি। ঢুকতে থেকে রিসেপশন থেকে গেলেই একটা ঝাঁ চকচকে ভাব অনুভব করা যায়। তো এইটা করলাম, এবং আমাদের কথা ছিল যে এটা লসে করা যাবে না, যে কেউ তো গ্রান্ট দেবে না, চালাবো কি করে। তো সেই জন্য এমনভাবে কস্টিং করা হলো যাতে ওটা জাস্ট ফ্লোট করে থাকে, মানে লাভের কিছু নেই কিন্তু ক্ষতি না হয়। তাতেও যা খরচ, মানে যা ভর্তি হতে যা লাগে, দেখা গেল আমার তো প্রথমে খুব ভয় ছিল যে বাবা ভর্তি হবে তো। আজকে জেনে খুব ভালো লাগে যখন আমার ওখানকার যে ম্যানেজার আছে তার কাছ থেকে এই 2 দিন আগে জানলাম যে এখন সব ঘর, সব বেড ভর্তি, আর 6 মাসের ওয়েটিং লিস্ট এখন কেউ। সুতরাং এটা খুব ভালোভাবে চলছে, এবং ঠিক স্বপ্ন ভোরের উল্টো দিকে রাস্তাটা পেরোলেই স্নেহদিয়া, অর্থাৎ ওখানে যারা বসবাস করেন তারা রাস্তাটা পেরোলেই এই ক্লাবে চলে আসছেন, আবার ক্লাব থেকে ফিরে যাওয়াটা কোনো ব্যাপার না। দুটো মিলে একটা বয়স্কদের একটা পরিপূর্ণ ইকোসিস্টেম ওখানে তৈরি হয়েছে। মানে আমরা যে বলি বয়স হয়ে গেলে সেখানে একাকিত্ব অনেকটা গ্রাস করে, কি করে সময় কাটবে এই বিষয়গুলোকে মানে একটা একদম সুন্দর সলিউশন হচ্ছে এইটা। শুধু তাই নয়, আমরা জানতাম যে যখন 4 বেলা খাবার আপনাকে কেউ দিয়ে যাচ্ছে, টিভি রয়েছে, ঘামাতক আপনি ঘরে বসে সারাদিন করবেনটা কি করে মানুষগুলো। এবং কিছু কিছু এমন জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, একজন প্রাক্তন ডাইরেক্টর অফ ব্রিটিশ কাউন্সিল আছেন, একজন বড় ব্যাংক অফিসার আছেন, এনারা সারা জীবন কাজ করে এসছেন, তাদের একটা ভীষণ একটা খালি খালি লাগে। তো এই জন্য আমরা একটা অ্যাক্টিভিটি সেন্টার সামনে করেছিলাম, সেখানে কখনো আর্ট ক্যাম্প হচ্ছে, কখনো দুর্গা পুজো হচ্ছে, কখনো কালী পুজো হচ্ছে, কখনো অন্যান্য পড়ানো হচ্ছে, ইংলিশ মিডিয়ামের পড়ানো হচ্ছে, এক এক রবীন্দ্র সন্ধ্যা, স্বাধীনতা দিবস, এসব তো আছে। সুতরাং একটা অ্যাক্টিভিটি করে করে এমন ছিল যে সেদিন একজন মেম্বারের সঙ্গে দেখা হলো, বললো ও আমার টাইম নেই এখন, এত ব্যস্ত আমরা, এই সোশ্যাল অর্গানাইজ করছে, এই করছে। আমার খুব ভালো লাগে এটা দেখে যে এই একাকিত্ব বোধটা আমরা একেবারে সরিয়ে ফেলতে পেরেছি। একদমই তাই। আর আরেকটা কথার পরের প্রসঙ্গে যেটা আসবো, আপনার সারা জীবনে তো প্রচন্ড ব্যস্ততা, মানে যতদিন কর্মজীবনে আপনি নিঃশ্বাস ফেলার সময় পাননি, কিন্তু তার মাঝখানেও মানে ব্যক্তি দেবাশিস সেন সে নিজের জন্য কি করতো, কিভাবে নিজেকে মোটিভেট করতো, কিভাবে নিজেকে চার্জ করে রাখতো? দেখুন, আমরা তো সরকারের হয়ে কাজ করি, সুতরাং আমাদের এমনিতে তো নিজের জন্য করার এখানে কোনো স্কোপ নেই। তবু নিজের ইন্টারেস্ট যদি বলি, যে নিজের ইন্টারেস্ট, বই পড়তে ভালো লাগে এবং ভালো সিনেমা দেখতেও ভালো লাগে। আজকাল তো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব তো আছেই, হলে যে খুব একটা যাওয়া হয় তা না। আর সেটা হচ্ছে এখন আমি আবার আর্ট নিয়ে এক্সিবিশন করছি, সামনেও আমার একটা আর্ট এক্সিবিশন আছে। আমি অবসর নেওয়ার পরে এখন কন্টেম্পোরারি আর্টিস্ট হয়েছি, যেখানে আমি এআই এবং অন্যান্য জিনিস ব্যবহার করে, টুলস, টেকনোলজি ব্যবহার করে আমি নিজে আঁকি। আসলে চিরকালই আর্ট ভালো লাগতো, দেশে বিদেশে অনেক আর্ট কলেজে, আর্ট এক্সিবিশনে আমি গেছি, কিন্তু নিজের কখনো আঁকা হয়ে ওঠেনি। এখন আমি ছবি আঁকছি, আমার গত বইমেলা একটা বইও বেরালো, সুতরাং সেটাও করেছি। আপনিও তো বই লেখেন, কয়েকটা পেলাম। আমি আবার ভূতের গল্প লিখবো ভাবছি, এখন আমি ভ্রমণের গল্প লিখেছি। তো এছাড়াও বিভিন্ন লোককে মেন্টর করি। একটু আগেই একজন এসেছিলেন, তিনি স্পোর্টের ইয়াং ছেলে, স্পোর্টস নিয়ে কাজ করছেন, আমার কাছে আসেন মেন্টরশিপ নিতে। তো এইগুলো যখন অন্য লোককে সাহায্য করতে পারি, যখন অন্য লোকের মুখে হাসি ফোটাতে পারি, স্নেহ দেওয়ার স্বপ্ন ভরে যখন দেখা হলেই তারা বলেন যে আমাদের দেবাশিস বাবু এসছেন, এটাই আমার মনে হয় সবচেয়ে বড় পাওয়া। জেলাতেও যখন থাকতাম, যখন সাক্ষরতা মিশন চলতো, যখন লিখতে পারছে, পড়তে পারছে, তাদের মুখের হাসিটা দেখলে সেটাই ভালো লাগে, আর কিছু লাগে না। একদমই তাই। আর এই অনুভূতিটা বোধহয় প্রকাশ করার কোনো শব্দ হয় না, এটা বোধহয় শুধু ফিল করা যায় এই অনুভূতিগুলো। একদম। আর বিশেষত নিউটাউনে যেহেতু আমি খুব মন প্রাণ দিয়ে কাজ করেছি, অবশ্যই রাজ্য সরকার আমাকে সেই কাজ করতে দিয়েছে, কিন্তু আমি খুব মন প্রাণ দিয়ে কাজ করেছি, এবং প্রতিটি অঞ্চলই আমার চেনা, প্রায় প্রতিটি লোককেই আমার চেনা। আক্ষরিক করতে হয়তো হবে না সব, কিন্তু যায় না, কিন্তু অত বড় শহর যেটা ধুধু করছে মাঠ আমি দেখেছি, সেখান থেকে আজকে প্রায় 1 লক্ষের উপর মানুষ থাকেন,
এবং যখনই কেউ নিউ টাউন থেকে আসা, কোথাও একটা দেখা হলো, এখানে গড়িয়াহাটে দেখা হলো, বা গতকাল দিল্লিতে গিয়েছিলাম এআই সামিটে, সেখানে হয়তো দেখা হলো, তো আপনি নিউ টাউনে থাকেন, কোথায় একটা আত্মীয়তা বোধ, একদম। একটা মনে হয় পরিবারের লোকের হুম, সঙ্গে দেখা হলো। হুম। এটাও একটা বড় বন্ধন, যেটা আমাকে খুব আমার খুব ভালো লাগে। এবং আমরা যখন মানে যাতায়াত করি সেখানে শহর থেকে বেরিয়ে যখন আমরা নিউ টাউনে ঢুকছি, তখন আমরা অজান্তেই বোধহয় প্রত্যেকবারই এটা বলি, এই জায়গাটা এত সুন্দর করে সাজানো না, কি ভালো লাগে। এবং পুজোর সময়তে এই আলো দেওয়া গাছ এবং এত সিস্টেমেটিক সবকিছু, সেখানে রাস্তার সিগন্যাল হোক বা এই যে দুপাশে সবুজ, প্রত্যেকটা আমার মনে হয় এই সেই স্বপ্নের মতো যে বিষয়টা লাগে। এবং নিউ টাউনে প্রবেশ করলে মনে হয় এইখানে যদি একটা বাড়ি থাকতো। এটা কিন্তু প্রত্যেকজন, আমি তো বলি এই কথাটা, যে এইখানে যদি একটা ফ্ল্যাট কেনা হতো তাহলে খুব ভালো লাগতো। বাহ! আসলে আমি কোনো কিছুতেই আমার কৃতিত্ব নেই। আমি যেটা করেছি এবং করার চেষ্টা করেছি, সবচেয়ে ভালো যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে আমি সংযুক্ত করার চেষ্টা করেছি। অনেকেই করেন একটা কিছু একটা বাগান করে দিলাম, কিন্তু আমরা তা না। আমরা দিল্লিতে গার্ডেন অফ 5 সেন্সেস বলে একটা গার্ডেন আছে দিল্লি হাটের পাশে, আচ্ছা। যারা সর্বভারতীয় ক্ষেত্রে একটা যারা করেছিলেন তাদেরকে আমরা ইনভলভ করে ইকো পার্কের মাস্টার প্ল্যানটা করিয়েছিলাম। প্রখ্যাত স্থাপত্যবিদ মানে আর্কিটেক্ট প্রবীর সেন, উনি এখন নেই, অত্যন্ত বিখ্যাত ছিলেন, যিনি সমভূমিও করেছেন, তাকে অনুরোধ করে মঙ্গলদ্বীপ যেটা আছে সেটা আমরা করিয়েছিলাম। তারপর হচ্ছে বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিদের আমি ইনভলভ করেছি, এবং আরবান আর্ট মানে আরবান এলাকা মানে কি, শহর, শহর মানে কি, রাস্তা থাকবে, রাস্তার বাতি থাকবে, জল থাকবে, এই তো। কিন্তু সেটা যে একটা সুন্দর পরিবেশ করার জন্য তারপর একটা আরবান আর্ট ফিলসফি আমরা করেছিলাম। কোথায় কোথায় বাস স্ট্যান্ড গুলো হবে, মেট্রোর উপরটা হবে, তার যা সিমেট্রি, কোথায় কোথায় কি গাছ বসবে, সেটা ফুল দিলে কিরকম লাগবে। যেমন মেন রাস্তাটা অ্যাকশন এরিয়া 1-এ বিশ্ব বাংলা গেটের সামনে, এখানে এই সময় বসন্তকালে এখন এশিয়ান চেরি ব্লসম ওখানে হয়, পিঙ্ক রঙের ফ্লাওয়ার, সেই জাপানে লোকে দেখতে চায়। একদম। সেটা যদি আপনি উপর থেকে দেখেন বিশ্ব বাংলা গেট থেকে এই ফেব্রুয়ারি মার্চ মাসে, সে অপূর্ব দৃশ্য। তো সেটা যেটা যে ফোর সাইড, সে প্ল্যানিং, সে আমরা 10 বছর 12 বছর ধরে একটু 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 করে আমরা তিল তিল করে গড়ে তুলেছি। এখন ভালো লাগলে ভালো লাগে, আপনার ভালো লেগেছে, খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট নতুন জেনারেশনে আমি অনেকের সঙ্গে মিট করেছি, তারা হয়তো কলকাতায় থাকে না, বাইরে আছে, বলে তারা কলকাতায় যদি করতে হয় ফার্স্ট প্রেফারেন্স নিউ টাউন। এটা শুনে ভালো লাগে, এই আর কি, আর কিছু না। এবার আমার আমার বোনের কথা বলছি, ও কর্পোরেট সেক্টরে আছে, এবং যখনই ও বলছে একটা ফ্ল্যাট কিনবো, প্রথম ওর অপশনই নিউ টাউন। হ্যাঁ, কলকাতায় যদি থাকতে হয় এবং বিশেষত যদি ইয়াং হয়, ওখানে স্পোর্টস, নিউ টাউনে কত ধরনের যে স্পোর্টস ফেসিলিটি আছে, মানে একটা ক্লাব আছে, সেখানে সুইমিং পুল আছে, টেনিস আছে, ব্যাডমিন্টন আছে, ফুটবল গ্রাউন্ড আলাদা আছে, ক্রিকেট গ্রাউন্ড আলাদা আছে, এবং সবচেয়ে বড় কথা গলফ কোর্স আছে। আপনি গলফ খেলতে চাইলে 9 হোল গলফ কোর্স, সেটাও আছে। ওখানে এখন পিকেল বল শুরু হয়েছে, ওখানে আমরা 7-a-সাইড ফুটবলের ব্যবস্থা করেছি। একটা হলো কি, হলো যে ইয়াং যারা টেকিস যারা বলে, তারা বলে আমরা বাড়িতেই তো ফিরি 8টার সময়, তো তখন কোথায় যাব খেলতে, তাদের জন্য লাইট দেওয়া একটা সুন্দর নেট দিয়ে ঘেরা, ছাদে ছাদে খেলা হয় না, সেটা আমরা একটা গ্রাউন্ড করেছি, আড্ডা জোন করেছি আমরা সবার জন্য, বয়স্কদের জন্য স্নেহদিয়া স্বপ্নভোর, ইয়াংদের জন্য ফুটবল, ক্রিকেট, গলফ ইত্যাদি, এবং সব ধরনের ফেসিলিটি যেখানে আছে। আর খাওয়ার জায়গা তো শেষ নেই, কত খাওয়ার জায়গা। তো আমরা তো বলি নিউ টাউন এবং সেক্টর 5 যারা চার্জে ছিলাম, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট অফ কলকাতা আমরা বলি। এবং এই আজকালকার ছেলে মেয়েদের মধ্যে যতটা এই ফোন অ্যাডিক্ট হয়ে পড়ছে, যতটা আপনি একটু আগে বলছিলেন যে রিলস দেখেই সময় কেটে যায়, সেখানে যখন একটা এই যে আমরা বলি কোথায় খেলতে যাবে, একটা তো ভালো মাঠও নেই, সেখানে যখন ওরা হাতের কাছে এত সুন্দর বিষয়টা আপনারা মানে দিচ্ছেন, আমার মনে হয় এটা নতুন প্রজন্মের কাছেও অনেকটা বড় পাওয়া। যে অ্যাবসলিউটলি, ওরা কিন্তু খেলতে চায় কিন্তু সুযোগ পায় না। আমরা অনেক জায়গাতেই কলকাতায় দেখা যায় যে পার্ক, পাবলিক পার্ক যেগুলো থাকে, রাত 5টার সময় বন্ধ হয়ে যায়। একদম। তো আমার কাছে একজন এসেছিল, যে বলেছিল যে আমরা কখন যাবো, তো আমরা একটা হ্যাপি স্ট্রিট করে দিয়েছি, মেকিং ইভিনিংস ভাইব্রেট, এদের কথা ভেবে। বলছে যে বাড়িতে এলাম 7:30 8টার সময় শিফট শেষ করে, একটু চা খেয়ে মুখ হাত পা ধুয়ে তারপর তো একটু ইভিনিংটাকে এনজয় করবো। তো 9টার সময় 8টার সময় যদি সব বন্ধ হয়ে যায়, কি করে চলে? তো আমরা হ্যাপি স্ট্রিট করেছিলাম ওই সেন্ট্রাল মলের সামনে, ক্লক টাওয়ারের কাছে। সেখানে আমরা নিয়ম করে বললাম যে রাত 12টা অবধি সব খোলা থাকবে, এবং সেখানে কোনো গাড়ি চলবে না। বাবা মারা তাদের বাচ্চাকে নিয়ে একদম রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, লরিতে করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আসবে, মানে ফুড ট্রাক যাকে বলে,
এবং ওটা এত পপুলার হয়েছে এবং ওখানে গান বাজনাও হয় মাঝে একদম। মাঝে ফ্রিতে, যে কেউ করতে চায় করতে পারে। মানে যদি কখনো সন্ধ্যাবেলা ওখানে যান, যে কোনো দিন আমি সন্ধ্যাবেলা, প্রচুরবার গেছি এবং এত কালারফুল, এত খারাপ। সেইটাই মনটাকে মানে হঠাৎ করে যেন ভালো করে দেয়। আর সেখানে এত এত রকম পসরা নিয়ে সকলে বসে আছে, মানে এত মানুষ ওখানে, মনে হয় সব একটা নিজের পরিবেশের মতো, সবাই যেন খুব নিশ্চিন্তে ওখানে বসে আছে করছে, মানে ওখানে গেলে মনটা ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট আপনি যেরকম বলছেন আমার শুনে খুব ভালো লাগলো, তেমনি একদিন পথে হাঁটছি একজন বলেছিল দিস ইজ দ্য বেস্ট প্লেস আমার পক্ষে ইন দ্য ইভিনিং। সন্ধ্যাবেলা কোথায় যাবো, রোজ রোজ আর কেউ সিনেমা যায়? হ্যাঁ। তো একটু বাড়ির লোককে নিয়ে একটু হাঁটা, একটু বাচ্চাকে একটু ঘোরানো, হুম। একটু মাঝে তার সঙ্গে একটা ফিশ ফ্রাই খাওয়া হয়তো, একদম। বা কাবাব রোল, ভীষণ পপুলার হয়েছে জায়গায়। তো এই প্রসঙ্গ ধরে আরেকটা আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনি তো প্রেসিডেন্সিতে পড়েছেন, এই কলেজে পড়ার সময়, স্কুল কলেজে পড়ার সময়তে আপনি তো খুব স্টুডিয়াস ছিলেন, খুব ভালো স্টুডেন্ট, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই, কিন্তু কখনো এই স্কুল কলেজ বাঙ্ক করে সিনেমা দেখা বা থিয়েটার দেখা এগুলো কি হয়েছে? আমাদের একটা প্রবলেম ছিল প্রেসিডেন্সিতে, আমি ফিজিক্স নিয়ে পড়তাম। হ্যাঁ। আমাদের বলতো যে দেখো, অনার্স ক্লাস তো বাদ দেওয়া যায় না, কারণ যিনি করছেন উনি হয়তো কোশ্চেন করবে, ওনার নোট তো নিতেই হবে। হ্যাঁ। আমাদের ছোট গ্রুপও ছিল 25 জনে। আর ফার্স্ট ক্লাস সেটাও বাদ দেওয়া যায় না, কেন তখন আমাদের ওই রকম সিস্টেম ছিল, এখনকার মতো ওরকম গ্রেডিং সিস্টেম ছিল না, তো ক্রেডিট সিস্টেম ছিল না, এখন তো এনইপি তে সব পাল্টে গেছে। তখন পাস কোর্স ছিল, অনার্স ছিল, তো অনার্স তো পড়তেই হবে, নইলে কি করে করবো। আর পাস করছে তো আর পড়বো না বাড়ি গিয়ে, ওই যে শুনবো ক্লাসে, ওটাই তো দেখে পরীক্ষা দিয়ে দেবো, কোনো রকমে পাস করলেই হলো। তো কাজে খুব যে ক্লাস কাটতাম আমরা তা না, কিন্তু যেটা হয় কলেজে এবং যেটা স্কুলে হয় না, আপনারও হয়েছে, সবারই হয়, অনেক সময় ফ্রি পিরিয়ড থাকে। হ্যাঁ। এই ক্লাস হলো, তারপরে পিরিয়ডটা তো মাঝে 2 ঘন্টা বাকি। হ্যাঁ। এই সময় আমরা কি করতাম, প্রেসিডেন্সির ক্যান্টিনে বসে চা খাওয়া, আচ্ছা। আর তারপর ওখানকার যা পাওয়া যেত খাওয়া, মাঝে মাঝে উল্টো দিকে উঠে কফি হাউসে যাওয়া, একদম। তার ওইদিকে কলেজ স্কোয়ারের ওখানে পুটি নামে গিয়ে কচুরি খাওয়া, এইসব আমাদের ছোট গ্রুপ ছিল তাদেরকে নিয়ে। আর শীতকাল হলে ফুটবল মাঠে গোল করে বসে আড্ডা দেওয়া, দারুণ এই ব্যাপার ছিল। সব মানে এই। কিন্তু সেটা আমরা মূলত করতাম ওই ফাঁকে ফাঁকে গুলোতে করতাম, আচ্ছা। ক্লাস খুব ফাঁকে, আমরা সবাই একটু সিরিয়াসই ছিল, তাহলে আনন্দ করবো না কেন, সিনেমা গেছি, কিন্তু ওই ফাঁকা পিরিয়ডে। আচ্ছা, মানে এইটাও একটা শেখারই জিনিস যে যদি ভালো লাগার জিনিসটা কিন্তু করার জন্য মানে সময়ের ব্যবহার, সদ্ব্যবহার যেটা, সেইটাকে করে নিজেকেও মানে মজা করে থাকা যায়। হ্যাঁ, তারপরে ফার্স্ট ক্লাসে মাঝে সাঝে কাটিনি তা বললে ভুল হবে। অনার্স আমরা কিছুতেই কাটতাম না, একেবারে শরীর টরীর খারাপ ছাড়া ওটা আমরা কিছুতেই বাদ দিতাম না। আমাদের ভীষণ ভালো ভালো সব প্রফেসর ছিলেন। অমল রায়চৌধুরী কিছুদিন আগে গত হলেন, উনি আইনস্টাইনের সঙ্গে কাজ করতেন। এইসব লোকের মানে সান্নিধ্যে আসা, মানে এটা এটা মানে এখনো বলছি প্রায় লোম খাড়া হয়ে যাচ্ছে, এইরকম মানে জ্ঞানী লোকের কথা শোনা, লেকচার শোনা, অন্য কলেজ থেকে লোকে এসে ওনাদের লেকচার শুনে যেত। তো সুতরাং এই খুব আনন্দে কেটেছে আমাদের প্রেসিডেন্সি পিরিয়ড। আর তারপর ওই ফ্রি পিরিয়ড গুলোতে ক্যান্টিনে বসে হয় ব্রিজ খেলা, নয় টেবিল বাজিয়ে আবোল তাবোলের গান করা, সুকুমার রায়, এরা হই হই পর্ব একটা ছিল। সেটা সারা জীবনে একটা মনে করলেই যেন মুখে হাসি চলে আসে। একদম একদম, হ্যাঁ। সত্যি খুব আনন্দের সময় ছিল, খুব। সবাই মিলে, কারো কোনো ইয়ে নেই, একেবারে খোলা মনে সব একসঙ্গে মেশা, হই হই করা। এদিকে সবাই কিন্তু পড়াশোনা করছে, আমাদের যে বন্ধুরা পাশে হোস্টেলে থাকতো, হিন্দু হোস্টেলে, ওরা তো আমরা চলে গেলেও তারপরেও আড্ডা ফাড্ডা সব মারছে, কিন্তু গভীর রাতে গিয়ে কিন্তু ঠিক নিজের পড়াশোনাটা করে নিচ্ছে, রেজাল্টস কিন্তু ভালো আসছে। মানে পড়াশোনার জায়গাটা ঠিক রেখে বাকি তুমি সবটা। যা ইচ্ছে করো। এখন তো পড়াশোনাটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে আপনাদের আমার সময় থেকেও এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন পুরোটাই এখন অনেকটা, আমি শুনছি অনেক স্কুলে অডিও ভিজুয়ালটাও ভীষণভাবে প্রায়োরিটি দেয়, এবং হোম টাস্ক এখন আমি দেখছি ফোনে আসে। মানে অনেক পেরেন্টসদের থেকে আমি শুনেছি হোমওয়ার্ক ফোনে আসে, মানে কতটা পাল্টে গেছে এইটাকে আপনি কিভাবে দেখেন? যে এইটা আমি আবার খুব বেশি এখন যে এআই হচ্ছে সেই মুভমেন্টের সঙ্গে আমি খুবই জড়িত। এআই সামিটেও গেছি, আমি নিজে এআই দিয়ে আর্ট করি। আমার মনে হয় বাঙালিদের চট করে, ইয়াংদের কথা বলছি, চট করে এটা শিখে দিয়ে আমাদের বিশ্বে প্রথম হওয়ার একটা খুব সুযোগ আছে, এবং সবাইকে এআই অ্যাডপ্ট করতে হবে। তো সেই জন্য তার এডুকেশন কিন্তু খুব এফেক্টেড হচ্ছে, এডুকেশন ভীষণ এফেক্টেড হচ্ছে। ট্র্যাডিশনাল মেথড তো প্রায় চলেই যাচ্ছে, বেশি টেকনোলজি এর নামে করে আসল পড়াটা, যে বোঝাটা, যে যুক্তি দিয়ে কথা বলা, যেটাকে বলা,
এটা যেন একটু কোথায় একটু মার খাচ্ছে বলেই মনে হয়। কিন্তু এখন ধারাই একদিক দিয়ে হোমওয়ার্ক দিলে বাচ্চারা আজকাল চ্যাট জিপিটি ধরে উত্তর দিচ্ছে, অন্যদিকে টিচাররা আজকাল ও দেশে, আমাদের দেশে কোনো হয়নি, চ্যাট জিপিটি দিয়েই আবার সেইটাকে আবার ধরার চেষ্টা করছে। এক মজার চোর পুলিশের খেলা একটা দাঁড়াচ্ছে। কিন্তু সত্যিকারে শিখতে গেলে আমার মনে হয় ট্রেডিশনাল মেথড খারাপ ছিল না। তবে অডিও ভিজুয়াল আমি আপত্তির কিছু দেখি না। ধরুন একটা ক্লাস 7-এর বাচ্চাকে সৌর জগৎ বোঝানো হচ্ছে, কোনটা কিভাবে চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, সেটা একটা সুন্দরভাবে যদি বোঝা। আমরা ছোটবেলা, আমার মনে আছে আমার বাবা ছোটবেলায় একটা টেবিল ল্যাম্প নিয়ে একটা আলু নিয়ে তার ছায়া দিয়ে আমাকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বোঝাতেন। এখন সেটা কত সুন্দরভাবে ইউটিউবে বা এভিতে পাওয়া যায়। সেটা ভালো, সেটা ভালো, খারাপ কিছু না। কিন্তু তারপরে ট্রেডিশনাল টিচিং লার্নিং মেথড, এটা কিন্তু আর ফোনে হোমওয়ার্ক তো আমি কখনো শুনিনি। হ্যাঁ, কি হবে এতে? সেটাই মানে অনেকটা শুনলেও নিজেদের কাছে লাগে যে এতটা পরিবর্তন হয়ে গেল। এবং মানে কিছু জিনিস হয়েছে যে এখন তো বানানেরও ঠিক ভুল কিছু নেই, মানে যে বানান লিখবে সেই বানান। সেটাই নাকি হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ঠিক। আমাদের তো বানানের ভুলের জন্যই অনেকটা মার্ক কাটা যেত যদি ভুল বানান হতো, সেই একটা বিষয় থাকতো। আর এখন যেটা আরেকটা প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে এই যে পড়াশোনার চাপ, এখন কিন্তু সারা বছর স্কুলে পড়া চলছে, পরীক্ষা চলছে, এ, তার বাইরে আমরা গিয়ে যে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র পড়েছি, এখন কিন্তু বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা খুব অভাব যে আহ, বই পড়াটা ওদের মধ্যে নেই। বই পড়ার অভ্যেস ভীষণ কমে যাচ্ছে, যদিও বই মেলায় প্রচুর ভিড় হয়, হুম, কিন্তু হুম। সেই অনুযায়ী লোকে বই কিনে আর কিনলেও হ্যাঁ, সাজিয়ে রাখে হ্যাঁ, হ্যাঁ, বা উপহার দিয়ে দেয়। অভ্যেসটাই যেন কমে যাচ্ছে আজকালকার একদম। ইনস্ট্যান্ট অ্যাটেনশনের যুগে। হুম, হুম, ফেসবুক, ইনস্টা করে ইয়াং জেনারেশনের পড়ার অভ্যেস যে কমে যাচ্ছে, এটা অনেকেই বলছেন। হুম। পড়ে না আমি তা বলছি না, কিন্তু আর বাইরের বই ওই যতটুকু পাঠ্যপুস্তকে আছে না পড়লেই নয়, সেটা পড়ছে হয়তো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। কিন্তু বাইরের পড়া আমাদের, আমার মনে আছে ক্লাস 7-এ যখন আমি ছিলাম, দার্জিলিং এ পড়তাম, তখন আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে সে হ্যাঁ, বইয়ের রিপোর্ট দিতে হতো। একটা হুম, পারফরমেন্স ছিল হুম। যে বইটা পড়ে এখানে মূল বক্তব্য কি, মেন ক্যারেক্টার কি, মানে তুমি পুরো লাইব্রেরি থেকে নিয়ে এসো কিন্তু না পড়েই ফেরত দিচ্ছ কিনা, বুক রিপোর্ট জমা দিতে হতো। তো আচ্ছা। এই সমস্ত সুঅভ্যাসগুলো কিন্তু রাখা দরকার। আজকাল তো সব ইনস্ট্যান্ট হয়ে গেছে, এখানে বই পড়ে কি হবে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে নিলেই আমি উত্তর পেয়ে যাবো রবি ঠাকুর এই ব্যাপারে কি বলেছেন। আর সত্যিই এত দ্রুতভাবে বাড়ছে টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে লোকের আস্তে আস্তে বেরিয়ে আসছে, মানুষ চিন্তা করতে কম চাইছে, চিন্তাটাকে যেন আউটসোর্স করে দিচ্ছে, ভাবতে হবে। আর যেমন ক্যালকুলেটর আসার পর এখন হ্যাঁ, 46+58 যোগ করলে 3 বার ভাবতে হয়। অভ্যেস খারাপ হয়ে গেছে, হ্যাঁ, জানি না কি যোগ করতে জানি, কিন্তু হ্যাঁ, ওই মেন্টাল খাটনিটা কি করে, টিপে দাও। এইটাই। এই একই জিনিস কিন্তু সামগ্রিকভাবে এডুকেশনে হতে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো হচ্ছে না। স্যার, একটা শেষের দিকে চলে এসেছি, একটা শেষ প্রশ্ন করব। সেটা হচ্ছে আপনার কি মনে হয় মানুষের মধ্যে যে সেনসিটিভিটিটা কোথাও গিয়ে কি খুব কমে আসছে? আমি এই জন্য বিষয়টা বলছি, কারণ হচ্ছে আলিপুর মিউজিয়াম। আলিপুর মিউজিয়ামে এটা একটা আমাদের কাছে ইতিহাস এবং খুব মানে গভীর ইতিহাস। এবং এই মিউজিয়ামটাকে সংরক্ষণের পরে মানুষজন ওখানে গিয়ে, আমি দেখেছি এবং প্রচুর জন দেখেছি, ওখানে গিয়ে রিল বানানোর জায়গা, ওখানে গিয়ে গল্প করার জায়গা, এবং ওখানে গিয়ে একটা ছবি তোলার জায়গা, এবং ফাঁসির মঞ্চের সামনে রীতিমতো পোজ দিয়ে মানুষ ছবি তুলছে। সেখানে মানুষের সেই যে চিন্তা, সেই যে মনের একটা ভাব, সেটা এখন কি সেই যন্ত্রের মতোই সবটা হয়ে গেল? হ্যাঁ, এটা সত্যি খুবই দুঃখের একটা জিনিস। বিশেষত আমি আলিপুর মিউজিয়ামে ওটাকে যে ট্রান্সফরমেশন হলো, জেল থেকে এটা করা হিট করে, তখন আমি চার্জে ছিলাম এবং আমি রাজ্য সরকারের নির্দেশে ওটাকে পুরো ট্রান্সফরমেশন গোড়া থেকে শেষ অব্দি 600 লরি ভাঙাচোরা, পাথর, সাপ এবং ভূতের ভয় ছিল, জানেন? ওখানে গোড়ার দিকে আচ্ছা। লেবাররা কাজ করতে চাইতো না, ও। বলে ওখানে ফাঁসি হয়েছে 27টা, আমরা রাত্রিবেলা আওয়াজ শুনি। ও। কাজ করতে না, তারপর পুলিশ ডেকে এই করে তারপর আস্তে আস্তে ঝোপঝাড় হুম, হুম, কেটে হুম। সব সরিয়ে তখন আস্তে আস্তে আচ্ছা, স্টেবিলাইজ করলো। রাত্রে কেউ থাকতো না, সন্ধ্যার পর তালা বন্ধ করে সব চলে যেত। তো আচ্ছা। কাজ হবে কি করে, এদিকে অমুক দিনের মধ্যে প্রজেক্ট শেষ হ্যাঁ। করতে হবে। কিন্তু তারপর যখন আমরা করলাম, আমরা খুব মন প্রাণ দিয়ে বানিয়েছিলাম। যাদবপুর ইউনিভার্সিটির কিছু ইন্টার্ন আমাদের রিসার্চ করতে সাহায্য করে, পুরনো অফিসাররা সাহায্য করে, খুব যত্ন করে আমরা সাজিয়ে। এবং সেটা বোঝা যায় ভীষণ সুন্দর করে জিনিসটাকে করা হয়েছে। ভীষণ, মানে যেখানে এই যে লক আপ রুম গুলো আমরা হ্যাঁ, দেখে ভাবি যে কিরকম ভাবে থাকতেন, এবং তালা সিস্টেমটা কত মানে খুব খুব তালা নিখুঁত। সিস্টেমটা এমন ভাবে আছে যে হ্যাঁ, ভেতর থেকে হাত বাড়িয়ে হ্যাঁ, লকে হাত হ্যাঁ, না যায়। হ্যাঁ। এইসব তখনকার দিনের সব ব্যাপার ছিল। হ্যাঁ, এখানেই সুভাষ বসু ছিলেন, এখানেই কাজী নজরুল ছিলেন, এখানেই বিধান রায় ছিলেন, এখানে ইন্দিরা গান্ধী ছিলেন, এহেন পবিত্র জায়গায়, এবং যেখানে
দীনেশ, বিনয় বদল দীনেশের ফাঁসি হয়েছিল এখানে। সেখানে বসে এটাকে ফ্রিভোলাস করাটা সত্যি একটু দুঃখ লাগে। আজকাল সবই রিল বানানোর জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং নিজের সেলফি তোলার জায়গা হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও যে একটু সম্ভ্রম দেখাতে হয়, একদম। এটা এটা কি পুলিশ দিয়ে হয়? কতবার আমাদের সিকিউরিটি আছে হ্যাঁ। হুইসেল মারে যখনই এসব দেখে, সাবধান করে দেয়, কিন্তু কত হুইসেল মারবেন আপনি? এটার বোধটা এটা করা, এটা সত্যি একটু খারাপই লাগে, বলবো খারাপই লাগে। আমরা প্রচুর জায়গায় লিখেছি যে এরকম মূর্তির গায়ে হাত দেবেন না, স্কাল্পচারের গায়ে হাত দেবেন না, কোনো রকম এমন কিছু করবেন না যাতে অসম্মান জানানো হয়। একটা কথা বলবো, ছবি তোলাটাকে আমরা বারণ করিনি। আমাদের একটা ইয়ে হচ্ছে যে লোককেও তো জানাতে হবে, আজকালকার মিডিয়ামটাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। তো ছবি তুলে সে যদি করে, তার দেখে তার বন্ধু বান্ধবরা আসবে, তার আত্মীয় স্বজনরা আসবে ইত্যাদি। এইটা আমরা অনেক জায়গায় করে ফটোগ্রাফি নট এলাও। আমার মনে হয় এটা তো কোনো কি বলবো, এটা তো আপনার খুব বিখ্যাত কোনো গান গাইছে এরকম একটা কিছু না। এটা তো টেলর সুইফট এসে গান গাইছে বা অরিজিৎ সিং গান গাইছে তা তো নয়। এখানে ইতিহাসের প্রতি, আমাদের দেশের প্রতি যাদের টান, তারাই আসছে। তো তাদের কাছে যদি একটু আকর্ষণীয় করতে হয়, তাহলে একটু এটাকে প্রপাগেট করতে হবে, তোকে জানবে কি করে যেখানে আসছে। তো কোথাও কোথাও থাকে ফটোগ্রাফি নট অ্যালাউড, সেটা আমরা করিনি, আমি করিনি। না, ফটোগ্রাফি না থাকলে লোকে আরো বিস্তৃত অডিয়েন্সের কাছে পৌঁছাবে কি করে, তাদের লেন্স দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু তার মানে এই নয় যে মহাত্মা গান্ধীকে জড়িয়ে ধরে একটা করলাম, এটা ভীষণই খারাপ। যখনই আমাদের সিকিউরিটি দেখতে পায়, তাদেরকে স্পষ্ট নির্দেশ দেওয়া ছিল এটা তোমরা বারণ করবে, বাধা দেবে, বাট আনফর্চুনেটলি তাও হচ্ছে। ভালো খারাপ সবকিছু নেই, আমাদের এগিয়ে চলতে হবে। বেশিরভাগই ভালো, আমি বলবো বেশিরভাগই ভালো। আমরা যে লাইট অ্যান্ড সাউন্ড করেছিলাম, ওই সন্ধ্যাবেলা 6টার সময় দেখানো হয়, এটাও খুব মন দিয়ে করেছিলাম। স্ক্রিপ্টের প্রতিটি অক্ষর আমি দেখেছিলাম, এডিট করেছিলাম এবং ডাইরেক্টরের সঙ্গে অনেক কষ্ট করে করেছিলাম। ওটাতে দেখে যখন লোকে বেরোয়, তখন কিন্তু সত্যি একটা দেশাত্মবোধের একটা ব্যাপার একটু মনে চলে আসে। তো এইটুকুই তো, আমাদের যে যারা এত স্যাক্রিফাইস করলেন, 18 বছর বয়সে ফাঁসিতে চলে গেল যাতে আজকে আমরা মুক্ত ভারতে আছি, এদের কথা একটু যদি না ভাবি এক কয়টা মিনিট, তাহলে আমাদের মানুষত্বটা কি? নিশ্চয়ই। আর আপনি যে বলছেন যে মন দিয়ে কাজ করছেন, সত্যি মন দিয়ে আমরা যখন কোনো কাজ করি ভালোবেসে, কাজের মধ্যে তার প্রতিফলনটা হয়, এবং সেটা আপনার ক্ষেত্রে প্রত্যেকটা কাজে, এবং সেটা নিউ টাউন হোক আর আপনার এই আলিপুর মিউজিয়াম হোক, প্রত্যেকটা ক্ষেত্রে এত সুন্দর এবং নিপুণ ভাবে জিনিসটাকে করা হয়েছে। আমি বারবার, যেখানে আলিপুর মিউজিয়াম হোক বা নিউ টাউন হোক বা যেখানে গেলে, মানে মানুষ চাক বা না চাক, মুখ থেকে এটা বেরোবেই, খুব সুন্দর করে জিনিসটা করা হয়েছে। আমরা খুব প্রফেশনালি করেছি, আনাড়িদের দিয়ে করাইনি, এবং খুব মন দিয়ে, যাকে ইংরেজিতে বলে প্যাশনেটলি করেছি। প্যাশনের ঠিক বাংলা হয় না, মানে খুব উৎসাহ ভরে করেছি আর কি, মানে একদম নিজের ভেবে করেছি। মানে আমার বাড়ি থাকলেও, এটা তো আমার ব্যক্তিগত কিছু নয়, কিন্তু যতটা পারি আমরা ভালোভাবে করেছি, এবং একার উপর দায়িত্ব না রেখে সবাই মিলে ভেবে পরামর্শ নিয়ে কোনটা করলে কি ভালো হয়, আমরা ব্রেন স্টর্মিং করতাম প্রত্যেকটা জায়গায়, করে আমরা একটা ভালো নিদর্শন করেছি। কিন্তু তারপর যদি কেউ অশ্রদ্ধা দেখায়, এটা বলবো যে আমাদের দুর্ভাগ্য, আর কি বলা। একটা কথা, আপনার কথা থেকেই আমি ধরছি যে প্রত্যেকটা কাজ একটা টিম ওয়ার্ক তো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেখানে আজকাল মানে বাচ্চারা যারা বড় হচ্ছে, আমি বারবার তাদের কথাই তুলে ধরছি, কারণ কোথাও গিয়ে একটু বলা হয় যে তোমার টিফিনটা তুমি নিজেই খাবে, কাউকে শেয়ার করবে না। সেই জায়গা থেকে একটা বড় ভালো সুন্দর কাজ সবসময় টিম ওয়ার্ক, একা দিয়ে হয় না। সেটাও তো একটা খুব 10 জনের সাথে মানিয়ে চলা খুব দরকার। এই যে শেয়ার করা, আজকাল একে নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, একে জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেছে, তার উপর অনেকেরই একই সন্তান, কারোর সঙ্গে শেয়ার করতে শিখছে না। এটা খুব দুর্ভাগ্য। এটার দুটো উপায় আছে। একটা হচ্ছে স্পোর্টস। যদি স্পোর্টসে যদি খেলে, তাহলে স্পোর্টসে ফুটবল খেলতে গেলে, ক্রিকেট খেলতে গেলে, বা নাচ করতে গেলে মেয়েদের ক্ষেত্রে, বা ব্যাডমিন্টন খেলতে গেলে, তখন একটা টিম ওয়ার্কের ব্যাপার চলে আসে, এগুলোকে আরো বেশি। কিন্তু মুশকিল হচ্ছে, বাঙালি বাবা মারা তো ওই পড়াশোনায় অঙ্কে কেন 8.5 পেলি, 9.5 পেলি না, এইটা মনোবৃত্তি থেকে বেরো দরকার। কিছুই এসে যায় না, তুমি ছোট বয়সে কি করছো, পড়াশোনা সবাই ঠিক শিখে যায়, কিন্তু আরো বেশি করে মেলামেশার সুযোগ। আর তার আজকাল তো হয়েছে মোবাইল, যত আপনি বারণ করুন, যত করুন, সব বাবা মা মোবাইল দিয়ে দিয়েছে, না দিলেই বাড়িতে অশান্তি, এবং তারা লোকের সঙ্গে মিশবে কি, তারা তো ফোনের মধ্যেই ডুবে থাকছে। তো এই যে হিউম্যান কন্ট্যাক্ট কমে যাচ্ছে এবং পারস্পরিক সহযোগিতা হচ্ছে না, খানিকটা স্পোর্টসের মাধ্যমে করার চেষ্টা হচ্ছে। আর হচ্ছে আমরা যেটা করি, যেটা বারবার বলি, আমরা নিউ টাউনে বারংবার করেছি, এটা হচ্ছে বিভিন্ন
বিভিন্ন কমন অ্যাক্টিভিটিতে জড়িত করা, যেমন সবুজায়ন, কার্বন গাছ, বর্ষাকালে গাছ ফোটা, বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে কোথাও পরিষ্কার করা, ক্লিনলিনেস, কোথাও আবর্জনা না ফেলার সচেতনতা, কোথাও ট্রাফিক পুলিশের সঙ্গে পুলিশের সহযোগিতা, এই টাইপের অ্যাক্টিভিটিও যদি বেশি করা যায় তাহলেও কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর আমরা যেমন একটা করেছিলাম নিউ টাউনে, সেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। হ্যাঁ, এয়ারক্রাফট মিউজিয়াম, কার্গিল যুদ্ধে পাকিস্তানের সঙ্গে সেখানে যে যুদ্ধ বিমান কাজ করেছিল সেটা অবিকল রাখা আছে, এবং ভেতরে ঢুকে কোথায় পাইলট বসে, বোমা বসায়, এইটা দেখেও কিন্তু মানুষের, যেরকম আলিপুরে মিউজিয়ামে গেলে খানিকটা আমরা খানিকক্ষণের জন্য ভাবি, এখানেও যে মিলিটারি লোকরা প্রাণ দিয়েছিল আমাদের দেশকে বাঁচাতে, তাদের কথাও মনে পড়ে। তো এইগুলো আমরা রেখে চেষ্টা করেছি একটা স্ট্র্যাটেজিক লেভেল যাকে বলে, যাতে অতীতটাকে সম্পর্কিত করা নতুন প্রজন্মের মানুষদের। আর এছাড়া আমরা একটা স্মার্ট লাইব্রেরি করেছিলাম নিউ টাউনে। লোকে বলে বই পড়েন, একটু আগে আমাদের কথা হচ্ছে, কিন্তু স্মার্ট লাইব্রেরিতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। যে কোনো দিন, আমি চ্যালেঞ্জ বলছি, সোমবার বন্ধ থাকে, যে কোনো দিন আপনি যান, কাউকে নোটিস না, প্রতিটি চেয়ার, প্রতিটি টেবিল ইয়াং ছেলেমেয়েরা বসে পড়াশোনা করছে, এবং সকাল 11টায় খুলে 11টার আগে থেকে সিঁড়িতে লাইন দিয়ে থাকে যাতে সিট পায় তারা। কারণ ওটা এত ব্রাইট, সুন্দর, এবং বইয়ের স্টক ভালো, পরিবেশটা ভালো, শান্ত, এটা স্টুডেন্টরা খুব পছন্দ করছে। তো সেই জন্য আমি বলি সবসময় এদের নতুন প্রজন্মকে দোষ দিলে হবে না। ওরা যেরকম পরিবেশ চাইছে সেটা যদি আপনি করে দেন, তারা কিন্তু পড়ছে, তারা কিন্তু আসছে, তারা কিন্তু ডিস্টার্ব করছে না কাউকে, তারা কিন্তু সেলফি তুলছে না ওখানে, সেখানে সে হয়তো কেরিয়ারের পড়াশোনা করছে, হয়তো রবীন্দ্রনাথ না পড়ে কম্পিটিশন সাকসেস পড়ছে, পড়ছে তো, লেখাপড়া করছে, পড়াশোনা করছে। কেন? কারণ সেখানে পরিবেশটা ভালো। তো এইটা আমরা চেষ্টা করেছি, কি এয়ারক্রাফট মিউজিয়াম, কি আলিপুর মিউজিয়াম, কি মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, কি সেভেন ওয়ান্ডার্স, এইগুলোকে দিয়ে আমরা খানিকটা চেষ্টা করেছি প্রকৃতির সঙ্গে, অতীতের সঙ্গে, ভারতবর্ষের হেরিটেজের সঙ্গে তাদেরকে ইন্টারেস্ট করানো। এবং আমি এখনো আশাবাদী আমাদের ছেলেমেয়েরা, ইয়াংরা, দোষ দিন আপনি, সবসময় দুষ্টু ছেলেমেয়ে থাকে, দু একটা মহাত্মা গান্ধীকে গলা জড়িয়ে ধরবে, কিছু করার, এটা দুষ্টুমি যাকে বলে। কিন্তু জেনারেলি আমি কিন্তু দেখেছি প্রচুর লোকজন যাচ্ছে, ইয়াং ক্রাউড যাচ্ছে, কি আলিপুর মিউজিয়াম, কি এয়ারক্রাফট মিউজিয়াম, তারা যাচ্ছেন, দেখছেন, বোঝার চেষ্টা করছেন, লেখাগুলো পড়ছে, আচ্ছা কে এই নিয়ে না ছবি কেন দিয়েছে। তো আমার মনে হয় পরিবেশ ঠিক করতে পারলে কিন্তু ঠিক হয়ে যাবে। দু চারটে দুষ্টুমি থাকবে, ওদের মাথা কাঁপানোর কিছু নয়, চিরকালই ছিল। রবীন্দ্রনাথের বইতেও ছেলেবেলা কিরকম ছিল সেই নিয়ে অনেক গল্প আছে। আপনার হাত ধরে, এবং আপনি যে বলেন যে গ্রুপ, একটা টিম ওয়ার্ক, এবং আমাদের কলকাতা নতুন করে, নতুন ভাবে আমাদের কাছে আরো বেশি কাছের, আরো বেশি প্রিয় হয়ে উঠেছে, তার জন্য, এবং সেই মানুষটার সাথে বসে আজকে আমার এই একটা স্পেশাল সেশন হলো, তার জন্য আমি নিজে ভীষণভাবে মানে গর্বিত, আনন্দিত, এবং থ্যাংক ইউ আপনাকে অনেকটা সময় আমাদের দেওয়ার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আপনার সব দর্শকদের শুভকামনা জানাই, খুব ভালো কাটুক।